আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি রুশের একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যেটা কিনা একজন গরিব নাবিক এবং সুন্দরী রাজকুমারীর প্রেম কাহিনীর উপর নির্মিত, যেখানে একজন জাদুকর তার স্বার্থ হাসিলের জন্য এই রাজকুমারীকে বিয়ে করতে চায়, আর তাকে পাওয়ার জন্য জাদুকর নানা ধরনের ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু সেই গরিব নাবিক তার কিউট কিউট জাদুকর বন্ধুদের সঙ্গে মিলে রাজকুমারীকে সেই জাদুকরের হাত থেকে বাঁচানোর জন্য নানা ধরনের রোমাঞ্চকর অভিযান করতে থাকে। তো এই মজাদার ফ্যান্টাসি মুভির গল্পের সামনে আরো কি হতে যাচ্ছে সেটা জানার জন্য গল্পটি দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ এক রূপকথার গল্প থেকে। তো মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝখানে একটি জাহাজকে দেখতে পাই। সেই জাহাজে কিছু পেইন্টার আর কিছু নাবিক ছিল। তাদের মধ্যেই সেখানে ইভান নামের একজন ছেলেকেও আমরা দেখতে পাই, যে কিনা একজন নাবিক ছিল এবং সে সেই জাহাজেই ঘুমিয়ে ঘুমিয়ে জাহাজের ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখছিল। এমন সময় হঠাৎ করেই তার একজন সহপাঠী তার মাথার উপরে বালতি ভর্তি পানি ঢেলে দেয়, আর সাথে সাথেই ইভানের ঘুম ভেঙে যায়। এরপর তার বন্ধু তাকে জানায় যে তাদের জাহাজটি কিছুক্ষণের মধ্যেই রুশের রাজা বরিসের রাজ্যে পৌঁছাতে চলেছে। অন্যদিকে আমাদেরকে রুশের রাজা বরিসের রাজ্যটিকে দেখানো হয়, যেখানে রুশের রাজা বরিস একজন ধনী সুলতান যার নাম পোলকান তাকে বলে যে খুব দ্রুতই তুমি আমার কাছের একজন আত্মীয় হতে যাচ্ছ। এতে পোলকান বলে, মহারাজ, এটা তো তখন সম্ভব হবে যখন আপনার মেয়ে আমার ছেলেকে বিয়ে করার জন্য রাজি হবে। তখন রাজা বরিস বলে, আমার মেয়ে কিছুটা চঞ্চল স্বভাবের, সে বন্দি জীবনযাপন পছন্দ করে না, কিন্তু আশা করছি সে খুব দ্রুতই এই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। তো এরপর রাজা তার মেয়ে আনায়ার কাছে যায়। তখন আনায়া তার বাবাকে বলে, আমি তোমাকে অনেক আগেই বলেছি আমি এই বিয়েটা করতে চাই না। আমি চাই না এক জায়গাতে বন্দী হয়ে থাকতে। আমি পৃথিবী ঘুরে দেখতে চাই আর নতুন নতুন কাজ করতে চাই। তখন তার বাবা বরিস তাকে বলে, দেখো, পোলকান তার নিজের টাকা দিয়ে আমাদের জন্য কত কিছু করছে, এমনকি সে আমাদের রাজ্যটাও মেরামত আর রং করার দায়িত্ব নিয়েছে। তাই তোমার উচিত হবে আমার কথা রাখা এবং পোলকানের ছেলেকে বিয়ে করা। তো তাদের এই কথা দূর থেকে পোলকানও শুনছিল। রাজার মুখে নিজের সুনাম শুনে সে তো মহা খুশি, কিন্তু এরপরও আনায়া পোলকানের ছেলেকে বিয়ে করতে রাজি হয় না। তখন রাজা আবারও তার মেয়ের কাছে পোলকানের ছেলের অনেক সুনাম করতে থাকে। রাজা বলে, সে বিদেশে পড়াশোনা করেছে আর তার কাছে অনেক টাকা পয়সাও রয়েছে। তোমার জীবনটা অনেক সুন্দর কাটবে, তুমি চিলও করতে পারবে। বাবার মুখে এমন কথা শুনে আনায়া কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মেয়ের এমন আচরণ দেখে রাজা বরিস পোলকানের কাছে গিয়ে তাকে বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি খুব দ্রুতই আনায়াকে বিয়ের জন্য রাজি করিয়ে নেব। অন্যদিকে ইভানকে দেখানো হয়, যে কিনা বাকি নাবিক আর পেইন্টারদের সাথে রাজা বরিসের রাজমহলের সামনে পৌঁছে গিয়েছে। তো সেখানে আসার পর তার নজর পড়ে রাজকুমারী আনায়ার দিকে, যে কিনা বেলকনিতে দাঁড়িয়ে একটা ছাগলের সাথে মজা করছিল। রাজকুমারীর এমন আচরণ দেখে ইভান বেশ ইমপ্রেস হয়ে যায়। এমন হাসি খুশি রাজকুমারীকে দেখে সে তার প্রেমে পড়ে যায়, আর তার সাথে দেখা করার জন্য ইভান তার নিজের উপরেই রং ঢেলে দেয়, যাতে করে সে পেইন্টার সেজে মহলের ভিতরে প্রবেশ করে রাজকুমারী আনায়ের সাথে দেখা করতে পারে। তো সে নিজের মাথায় রং ঢেলে পেইন্টারদের সাথে মহলের ভেতরে চলে যায়। মহলের ভেতরে রং এবং মেরামতের কাজ চলছিল। রাজকুমারী আনায়াও সেখানে তার বান্ধবীদের সাথে রঙের কাজ দেখছিল। তো ইভান সেখানে রং করার বাহানা দিয়ে বারবার রাজকুমারী আনায়াকেই দেখতে থাকে। তখন রাজকুমারী এটা দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে পেইন্টিং এর কাজ করতে এসেছো নাকি আমাকে দেখার জন্য? এতে ইভান বলে, সত্যি বলতে আমি কোনো পেইন্টার না, আমি একজন নাবিক। আমি রুশ রাজ্যে প্রবেশ করার পর তোমাকে একটা ছাগলের সাথে মজা করতে দেখেছিলাম, তাই তোমার সৌন্দর্যের প্রশংসা করতেই আমি এখানে পেইন্টার সেজে এসেছি। এরপর ইভান সেখানে নাচতে নাচতে রাজকুমারী আনায়ার জন্য একটা গান গায়, যেটা শুনে আনায়া বেশ ইমপ্রেস হয়ে যায়, আর সে বুঝতে পারে যে এই ছেলেটা একদম তার মতোই, সেও হাসি খুশি থাকতে পছন্দ করে। তখন ইভান আনায়াকে বলে যে আমি পৃথিবী ঘুরে দেখতে চাই, আমার খোলা আকাশের নিচে শুয়ে থাকা আর নতুন নতুন জায়গাতে যাওয়া এই সবকিছু অনেক ভালো লাগে। তো ইভানের মুখে এমন কথা শুনে আনায়া অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার আর ইভানের চিন্তা ভাবনা একদম একই ছিল। সেখানে আনায়া তাকে জানায় সেও পৃথিবী ঘুরে দেখতে চায়,
তারও নতুন নতুন কাজ করতে ভালো লাগে। তখন ইভান তাকে বলে, আমাদের জাহাজ আজকে সন্ধ্যার মধ্যে ছাড়বে, তুমি যদি চাও তাহলে আমার সাথে সন্ধ্যায় পালিয়ে যেতে পারো। এতে আনায়া জানায়, তুমি যত সহজ ভাবছো এটা তত সহজ না। ইভান বলে, তারপরও আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই সে প্রাসাদের বাইরে চলে যায়। এমন সময় সেখানে রাজা বরিস আসে আর রাজকুমারী আনায়াকে বলে, আজ যে কোনো অবস্থাতেই তোমাকে তোমার ফিয়ন্সির সাথে দেখা করতেই হবে। তো অন্যদিকে পোলকানের ছেলে ডেভিডকে দেখানো হয়, যে কিনা তার লোকজন নিয়ে রাজা বরিসের রাজমহলে প্রবেশ করে। তো মহলের কর্মচারীরা সেখানে ডেভিডকে ওয়েলকাম জানায়, আর সেটা মহলের ভেতরে থাকা রাজকুমারী আনায়া দূরবীন দিয়ে দেখতে থাকে। তখন রাজকুমারীর দাসী তাকে বলতে থাকে, ডেভিড দেখতে তো অনেক সুন্দর, আপনার উচিত তাকে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া। এতে আনায়া কিছুটা লজ্জা পায়। অন্যদিকে রাজমহলে পোলকান আর তার ছেলে ডেভিডের জন্য রাজা বরিস নাচ গানের ব্যবস্থা করে। এতে করে ডেভিড আনায়াকে তার নিজের পরিচয় দেয় আর তারা একসাথে নাচতে শুরু করে। অন্যদিকে ইভানদের জাহাজটি ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু তখনও আনায়া সেখানে আসে না। এটা দেখে ইভান জাহাজ থেকে নেমে যেতে থাকে। এমন সময় তার একজন বন্ধু তাকে বলে, আনায়া একজন রাজার মেয়ে, সে কি এত সহজেই তোমার সাথে পালিয়ে যাবে? তুমি হয়তো একদমই পাগল হয়ে গিয়েছ। তখন ইভান বলে, তুমি এটা বুঝবে না, এটাতে আমার জীবন সেট হয়ে যাবে, আমাকে আর এইসব কাজ করতে হবে না, আমি একটা সময় রাজাও হয়ে যেতে পারবো। অন্যদিকে মহলের মধ্যে ডেভিড সবার সামনে খাঁচায় বন্দী হওয়া একজন মেয়েকে দেখায়। আনায়া তখন বলে, তুমি এই মেয়েটিকে খাঁচায় বন্দী করে কেন রেখেছ? তো ডেভিড বলে যে এই মেয়ের সৌন্দর্যে ধোকা খেও না, সে একজন ভয়ানক ডাইনি। এরপর ডেভিড সেই মেয়েটিকে বাইরে বের করে আর তাকে তার আসল রূপে আসতে বলে। তো দেখতে দেখতেই সেই মেয়েটি একটা ভয়ানক পাখিতে পরিণত হয় এবং তার মুখ থেকে আগুনও বের হতে থাকে। হঠাৎ করে এমন ভয়ানক পাখিকে দেখতে পেয়ে মহলের মধ্যে থাকা সবাই ভীষণ ভয় পেয়ে যায় আর এদিক ওদিক পালাতে শুরু করে। তখন আনায়া ডেভিডকে বলে, খেয়াল রেখো যেন সে এখান থেকে বাইরে পালিয়ে না যায়। এতে ডেভিড বলে, আমি এই ভয়ানক পাখিটিকে কন্ট্রোল করতে পারি, সে আমার সব কথা শোনে। তখন ডেভিড তার হাতের মধ্যে থাকা একটি জাদুকরি রিং ঘোরায়, যার ফলে সেই পাখিটি একটি জায়গায় বসে পড়ে আর সে তাকে তার মুখ থেকে আগুন বের করতে বলে। তো ডেভিডের কথা মতো পাখিটি তার মুখ থেকে আগুন বের করতে থাকে। তো মহলের মধ্যে থাকা সবাই ডেভিডকে এমন একটা ভয়ানক পাখি কন্ট্রোল করতে দেখে বেশ অবাক হয়ে যায়। এরই মধ্যে ইভানও লুকিয়ে রাজমহলে ঢুকে পড়ে। এদিকে রাজা বরিস রাজকুমারী আনায়াকে বলে যে তুমি ডেভিডের সাথে কিছুটা সময় কাটাও, যেন তোমরা দুইজন একে অপরকে ভালোভাবে বুঝতে পারো। এটা বলেই রাজা বরিস এবং পোলকান সেখান থেকে চলে যায়। তো তারা চলে যাওয়ার পর ডেভিড আনায়াকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। তারা একে অপরের সাথে গল্প করতে করতে একটা সময় খুব কাছাকাছি চলে আসে আর এমন সময় সেখানে ইভানও পৌঁছে যায়। মহলের সকল সৈনিকরা তার পিছু করছিল। একটা সময় তারা তাকে ধরেও ফেলে। তো এরপর ডেভিড ইভানের কাছে যায় আর তার চোখে একটা স্প্রে মারে, যার ফলে তার চোখ জ্বলতে শুরু করে। আনায়া তখন তাকে বলে ইভানকে ছেড়ে দিতে, কিন্তু ডেভিড সৈনিকদেরকে আদেশ দেয় যে ইভানকে যেন সেই খাঁচাটার মধ্যে বন্দি করে রাখা হয়, যেখানে সেই ডাইনিটি রয়েছে। তো সৈনিকরা যখন ইভানকে সেখান থেকে নিয়ে যায়, তখন ডেভিড আবারও রাজকুমারের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে ইভানকে দেখে আনায়ার মন বদলে যায় এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় থাকা ইভান আর সেই ডাইনিটিকে দেখানো হয়, যেখানে ডাইনিটি ইভানকে বলে যে তার নাম ইয়ামিনী। তখন ইভান তাকে বলে, তুমি একজন ডাইনি, এই জন্যই কি ডেভিড তোমাকে এখানে বন্দি করে রেখেছে? এতে ইয়ামিনী বলে, আমি ডাইনি গোত্রের হলেও বিনা কারণে আমি কারো কোনো ক্ষতি করি না, ডেভিড আমাকে নিজের স্বার্থের জন্য এই খাঁচায় বন্দি করে রেখেছে। তখন ইভান বলে, আমি এখানে আনায়াকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। এতে ইয়ামিনী বলে, তুমি রাজা বরিসের আসল সত্য জানো না, রাজা তো একদমই গরিব হয়ে গিয়েছে, তার কাছে রাজ্য চালানোর মতো কোনো ধন সম্পত্তি নেই। এই জন্যই রাজা বরিস ধনী সুলতান পোলকানের ছেলে ডেভিডের সাথে রাজকুমারী আনায়ার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিয়েছে। তখন ইভান ইয়ামিনীকে জিজ্ঞেস করে যে তাহলে রাজার সুলতানের কাছে রাজার থেকেও বেশি ধন সম্পত্তি কিভাবে আসলো। এতে ইয়ামিনী তাকে বলে এই রাজ্যের পাশেই একটা রহস্যময় জঙ্গল রয়েছে যেখানে অনেকগুলো জাদুকরী প্রাণী বসবাস করে, আর সেই জঙ্গলেই লুকানো আছে অনেক অনেক গুপ্তধন। পোলকান আর তার ছেলে মূলত সেখান থেকেই কিছু গুপ্তধন খুঁজে পেয়েছিল, এই কারণেই আজ তারা এত ধনী হতে পেরেছে। যেটা শুনে ইভান বেশ অবাক হয়ে যায়। তারা দুইজন গল্পই করছিল, এমন সময় সেখানে সবার নজর এড়িয়ে রাজকুমারী আনায়া চলে আসে আর ইভানকে মুক্ত করে দিয়ে বলে তুমি যত দ্রুত সম্ভব শহরের বাইরে চলে যাও, না হলে এবার তোমাকে ডেভিডরা ফাঁসি দিবে। তখন সে বলে আমি এখান থেকে রহস্যময় জঙ্গলে যাব আর সেখান থেকে ধন সম্পদ নিয়ে আবারও ফিরে আসব। তখন রাজা বরিস তোমার সাথে আমাকেই বিয়ে দেবে। এতে আনায়া বলে সেই জঙ্গলে আজ পর্যন্ত যারা যারা গিয়েছে তাদের বেশিরভাগ মানুষই মারা গিয়েছে, নয়তো গায়েব হয়ে গিয়েছে। এরই মাঝে ইয়ামিনী ইভানকে বলে তোমাকে সাহায্য করার জন্য আমি তোমাকে একটা ম্যাজিক্যাল বল দিচ্ছি। এই বল তোমাকে সঠিক রাস্তা দেখাবে যাতে করে তুমি খুব সহজেই সে গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারো। এরপর ইভান সেই ম্যাজিক্যাল বলটি নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। তো পরের দিন সকালে রাজা বরিস তার মেয়ে আনায়াকে বলে যে আমি শুনেছি তুমি নাকি একজন নাবিকের সাথে প্রেম করছো। এতে সে বলে হ্যাঁ, কারণ সে একদম আমার মতোই স্বাধীন চেতা একজন মানুষ। তখন রাজা বরিস বলে তুমি কেন বুঝতে পারছো না, আমাদের রাজকোষ একদম খালি হয়ে গিয়েছে। রাজ্য চালানোর মতো রাজকোষে অল্পমাত্র ধনই অবশিষ্ট রয়েছে। এই কারণেই তুমি যদি পোলকানের ছেলেকে বিয়ে না করো তাহলে তারা আমাদেরকে কোনো টাকাই দিবে না আর আমরা একদমই গরিব হয়ে যাব। কমপক্ষে এই রাজ্যের প্রজাদের কথা ভেবেই তুমি ডেভিডকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। বাবার মুখে এমন কথা শোনার পরও রাজকুমারী আনায়া তাকে বিয়ে করার জন্য রাজি হয় না। এতে রাজা বরিস প্রচন্ড রেগে যায় আর তার মেয়েকে সেই রুমেই নজরবন্দি করে রাখে যেন সে সেখান থেকে পালিয়ে যেতে না পারে। অন্যদিকে ইভান ম্যাজিক্যাল বলটির সাথে সেই রহস্যময় জঙ্গলে পৌঁছে যায়। তো জঙ্গলের কিছুটা ভেতরে যেতেই সেই বলটি একটি জায়গায় গিয়ে থেমে যায় আর ইভানকে ইশারা দিয়ে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। এমন সময় সে জঙ্গলে ইভান একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় যার পুরো শরীরটা ছিল মানুষের মতো দেখতে আর ফেস ছিল মোরগের মতো। সে সেখানে গান গাইছিল আর নাচছিল। এরপর সে ইভানের কাছে এসে তাকে বলে আগে আমাকে হারাতে হবে, তাহলেই তুমি জঙ্গলের ভেতরে যেতে পারবে। তো ইভান এটা শুনে তাকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এরপর রাতের বেলা সে মোরগ মানব ইভানকে বলে যে আমার একটা পাখা ভেঙে গিয়েছে, এই জন্য আমি উঠতে পারছি না। তুমি যেখানে যাচ্ছ আমি চাই তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে চলো। তখন ইভান তাকে বলে আমি তো এখন গুপ্তধন খুঁজতে যাচ্ছি, গুপ্তধন খোঁজা শেষে আমি যখন ফিরে যাব তখন তুমি আমার সাথে যেতে পারো। এতে মোরগ মানব সম্মতি জানায় আর বলে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, এই জঙ্গলের সকল প্রাণীরা আমার বন্ধু। তো এরপর ইভান সেই ম্যাজিক্যাল বলটি নিয়ে সামনে এগিয়ে যায় গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে আমাদের রাজা বরিসের মহল দেখানো হয় যেখানে রাজকুমারীকে বন্দি করে রাখা হয়েছিল। তো রাজকুমারী আনায়া সে রুম থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। অন্যদিকে পোলকান তার ছেলে ডেভিডকে বলে যে এটা ভুলে যেও না, খুব দ্রুত তোমাকে রাজা বরিসকে সরিয়ে এখানকার রাজা হতে হবে। আমি এখানকার সৈনিকদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছি, সুযোগ পেলেই তারা আমাদের সঙ্গ দেবে। এজন্য দ্রুত তুমি রাজকুমারী আনায়াকে বিয়ের জন্য রাজি করাও। এতে ডেভিড বলে ধীরে ধীরে রাজকুমারী আমার পাতা ফাঁদে পা দিতে যাচ্ছে, সে আমার ফাঁদে ফেসে গেলে আমি তাকে ভেতর থেকে ভেঙে ফেলবো, এরপর আমাদের রাস্তায় আর কোনো বাধা থাকবে না। তখন পোলকান বলে কিন্তু তোমাকে সে নাবিক ইভানের কাছ থেকে সাবধানে থাকতে হবে। আমি শুনেছি রাজকুমারী আনায়া সে নাবিককে ভালোবাসে, এজন্য তুমি ইভানকে খুঁজে বের করে মেরে ফেলো যাতে করে তার কারণে আমাদের এতদিনের প্ল্যান নষ্ট না হয়। অন্যদিকে রহস্যময় জঙ্গলের ভেতরে সেই ম্যাজিক্যাল বলটি একটি ঝিলের উপরে গিয়ে থেমে যায় আর ইভানকে কিছু একটা ইশারা করে দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ইভান তার দিকে না তাকিয়ে পাশেই থাকা একটি ছোট্ট জাদুর কুঠুরির দিকে তাকায়। সেই জাদুর কুঠুরিতে ডাইনিরা তাদের পরিবারের সাথে বসবাস করত। তো তাদের মধ্যে একজন ডাইনি ইভানকে বলে যে
তুমি এখানে কি খুঁজতে এসেছো? এতে সে বলে, আমি এখানে গুপ্তধন খোঁজার জন্য এসেছি। তখনই সেই কুঠুরি থেকে আরেকজন ডাইনি বের হয়ে আসে আর ইভানকে তাদের সাথে কুঠুরির ভেতরে যেতে বলে। আসলে ইভান জানতো না যে তারা মানুষ খেকো ডাইনি, এই জন্য সে তাদের সাথে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পর সেই ডাইনিরা ইভানকে একটা বড় কড়াইয়ের ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করে, যাতে করে তারা ইভানের মাংস রান্না করে খেতে পারে। কিন্তু ইভান নিজেকে বাঁচানোর জন্য সেখানে রাখা একটি তেলের বোতল কড়াইয়ের মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে সেই কুঠুরিতে মুহূর্তের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে আর কুঠুরিটি মাটিতে পড়ে যায়। এদিকে রাজা বরিসের মহলে আনায়া কোনো মতে লুকিয়ে জেলে বন্দি থাকা ইয়ামিনের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে ডেভিড কেমন ছেলে। সে কথাবার্তা তো খুব সুন্দর করেই বলতে পারে, সে কি সত্যি ভালো একজন মানুষ? এতে ইয়ামিনী জানায়, আমি নিরুপায়, আমি তোমাকে ডেভিডের ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না, কারণ সে একটা জাদুর আংটি দিয়ে আমাকে কন্ট্রোল করে। কিন্তু আমি শুধু এতটুকুই বলতে পারি যে ইভান একজন ভালো মানুষ আর সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। এজন্য এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কাকে তোমার জীবন সঙ্গী করতে চাও। অন্যদিকে জঙ্গলের মধ্যে ডাইনিরা ইভানকে রান্না করার জন্য তার শরীরে মশলা লাগিয়ে তাকে বিশাল বড় একটি চুলার মধ্যে ঢুকিয়ে দেয় আর তাকে বলে যে আজ আমরা তোমার পাকোড়া তৈরি করব। এরই মধ্যে ইভানকে খুঁজতে খুঁজতে ম্যাজিক্যাল বলটি সেই কুঠুরির সামনে চলে আসে। তো বলটিকে ডাইনিরা আগে থেকেই চিনত। তারা তখন ইভানকে বলে, এই বলটি তুমি কোথায় পেয়েছো? এতে সে জানায় এটা তাকে ইয়ামিনী দিয়েছে। তো এটা শুনতেই ডাইনিরা তাকে সাথে সাথেই চুলা থেকে বের করে আনে। অন্যদিকে ইয়ামিনী তার অলৌকিক শক্তি দিয়ে আনায়াকে জঙ্গলের মধ্যে থাকা ইভানকে দেখায়। এতে আনায়া বলে, এগুলো কেমন আজব মানুষ যাদের কাছে ইভান ফেসে রয়েছে। তখন ইয়ামিনী জানায় এরা তারই পরিবারের লোকজন এবং তারা মানুষের মাংস খায়, কিন্তু আমার ম্যাজিক্যাল বলটি ইভানের সাথে দেখে হয়তো তারা তার কোনো ক্ষতি করেনি। এদিকে ডাইনিরা মনে করে ইভান হয়তো ইয়ামিনীর খুব ভালো একজন বন্ধু, তাই তারা তাকে এক্সট্রা খাতির যত্ন করছিল। এরপর তারা ইভানকে ইয়ামিনীর কিছু ছবিও দেখায়। সেখানকার একটি ছবির মধ্যে ইয়ামিনীর পাশে ডেভিডের ছবিও লক্ষ্য করা যায়। তখন ইভান জিজ্ঞেস করে, এই ছবিতে ইয়ামিনীর পাশে ডেভিডের ছবি কেন রয়েছে? এতে ইয়ামিনীর মা তাকে বলে, ডেভিড ইয়ামিনীর হাজব্যান্ড। যেটা শুনে ইভান চমকে যায় আর তাকে বলে, ডেভিড তো ইয়ামিনীকে খাঁচায় বন্দি করে রেখেছে আর তাকে জোর করে একটি আংটির মাধ্যমে কন্ট্রোলও করে। তো ডাইনিটি তার মেয়ের এমন অবস্থার কথা শুনে প্রচন্ড রেগে যায় আর সে তার ডাইনি পরিবারের বাকি সদস্যদের বলে যে এর মানে ডেভিড আমার মেয়ের জাদুর শক্তি ব্যবহার করার জন্য তাকে বিয়ে করার জন্য মিথ্যে নাটক করেছে। তো ইয়ামিনীর দাদি বলে, আমার নাতনিকে বাঁচানোর জন্য আমাকে খুব দ্রুত এখান থেকে যেতে হবে। এরপর সে একটি জাদুর ঝাড়ুর উপরে চেপে উড়ে চলে যায় আর বাকি ডাইনিরা ডেভিডের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তখন ইভান তাদেরকে বলে, আমি গুপ্তধন খুঁজে পাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা করব। এরপর সেই ম্যাজিক্যাল বলটি ইভানকে ঝিলের কাছে নিয়ে যায়, যেখানে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা ছিল। তো ইভান বলটির পিছন পিছন ঝিলের মাঝখানে চলে যায়, কিন্তু তখনই সে হঠাৎ করেই পা পিছলে পানিতে পড়ে যায়। সে কোনো মতে বলটিকে তো বাইরে বের করে দেয়, কিন্তু সে নিজেই ঝিলের গভীরে তলিয়ে যেতে থাকে। তো তাকে বাঁচানোর জন্য বলটি তার উপরে আবরণকৃত কাপড়টি খুলে ফেলে আর সেই কাপড়গুলোর মাধ্যমে দুটি গাছের শিকড় ধরে ফেলে এবং কাপড়ের তৃতীয় অংশটি সোজা পানির নিচে পাঠিয়ে দেয়। ফলে ইভান সেটাকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই ইভান সেখানে একটা অনেক মোটা মৎস্যকুমারকে দেখতে পায়। মৎস্যকুমারটি এখানে ইভানকে বলে যে বেশি হাত পা নড়াচড়া করলে সে আরো বেশি নিচে ডুবে যাবে। এরপর ম্যাজিক্যাল বলটি ধীরে ধীরে ইভানকে তার কাপড়ের সাহায্যে উপরে টেনে আনে। ঠিক তখনই মৎস্যকুমারটিও উপরে চলে আসে। তখন ইভান তাকে দেখে বলে, এই মোটা মৎস্যকুমার, তুমি আমার পেছনে পড়েছো কেন? তখন মৎস্যকুমার তাকে বলে, আজ থেকে প্রায় অনেক বছর আগে এখানে অনেক বড় একটি নদী ছিল, যেখানে অনেক মৎস্যকন্যা এবং অন্যান্য প্রাণীরা বসবাস করত। কিন্তু মানুষদের দখল আর পরিবেশ দূষণের কারণে এই নদীটি শুকিয়ে ঝিল হয়ে গিয়েছে। এজন্য আমি এখান থেকে
দূরে কোনো সমুদ্রে চলে যেতে চাই। তো অন্যদিকে আমরা ডেভিড আর তার বাবা পোলকানকে দেখতে পাই, যারা কিনা রাজা বরিসের মহল ছেড়ে চলে যেতে চাইছিল। তো এটা দেখে রাজা তার মেয়েকে বলে, তুমি ডেভিডকে বিয়ে করার জন্য রাজি হচ্ছ না বলেই তারা এখান থেকে চলে যাচ্ছে। এখন আমরা কোনো টাকাও পাবো না, বরং আরো বেশি গরিব হয়ে যাব। এজন্য জনগণের কথা একবার চিন্তা করে তুমি ডেভিডকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। রাজকুমারী আনায়া ডেভিডকে তো বিয়ে করতে চাইছিল না, কিন্তু তার বাবার এত জোরাজোরিতে সে বাধ্য হয়ে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তো আনায়া বিয়েতে রাজি হয়েছে দেখে ডেভিড আর তার বাবা সেই মহলেই থেকে যায়। আর জনগণের সামনে 3 দিন পর রাজকুমারীর সাথে নিজের বিয়ের কথা ঘোষণা করে দেয়। এদিকে জঙ্গলের মধ্যে মৎস্যকুমার ইভানকে বলে, আগে যখন এটা বড় একটা নদী ছিল তখন এখানে অনেক জাহাজ নানা কাজের জন্য চলাচল করত। তো চলাচল করতে গিয়ে অনেকবার তো অনেক জাহাজ ডুবেও গিয়েছে, যার কারণে নদীর নিচে অনেকগুলো সোনাদানও জমা হতে থাকে। তখন ইভান তাকে জিজ্ঞেস করে এখন কোথায় রয়েছে সেই গুপ্তধনগুলো। এতে মৎস্যকুমার বলে, যদি তুমি আমাকে সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে সেগুলোর ব্যাপারে বলতে পারি। তখন ইভান বলে, তুমি অনেক মোটা, আমি তোমাকে একা কিভাবে এত দূরে সমুদ্রে নিয়ে যাব। এটা শুনে মৎস্যকুমার ঝিলের ভেতর থেকে একটা বক্স বের করে আনে আর তাকে বলে, এটা এমন একটা জাদুর বক্স, এটার মাধ্যমে তুমি যেটাই বানাতে চাইবে এই বক্সটি তোমাকে সেই সকল জিনিসপত্র দিয়ে দিবে। তো ইভান বলে, আমি একটা উড়ন্ত জাহাজ বানাতে চাই, যেটাতে করে আমি খুব সহজেই তোমাকে সমুদ্রে নিয়ে যেতে পারবো, আর আমারও জাহাজের ক্যাপ্টেন হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। মৎস্যকুমার বলে, এজন্য তোমাকে আগে এই বক্সের উপরে উড়ন্ত জাহাজের ছবি আঁকতে হবে। তো ইভান যখনই বক্সের উপরে জাহাজের ছবি আঁকে তখনই বক্সের ভেতর থেকে জাহাজ বানানোর সরঞ্জামগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। কিন্তু ইভানের সাথে জাহাজ বানানোর জন্য কোনো মানুষ ছিল না, তাই সে ডাইনিদের, মানব মরগের আর তার জঙ্গলের বন্ধুদের সাহায্য নেয়। এরপর তারা সবাই মিলে উড়ন্ত জাহাজ বানানো শুরু করে দেয়, যেখানে সবাই আলাদা আলাদা কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো অবশেষে তাদের সবার পরিশ্রমের ফলে একটা সময় উড়ন্ত জাহাজ তৈরি হয়ে যায়। অন্যদিকে ডেভিড ইয়ামিনের জাদুর শক্তির সাহায্যে এই সবকিছু দেখছিল। তখন ইয়ামিনী ডেভিডকে বলে যে এখন তুমি আমাকে মুক্ত করে দাও। এতে সে বলে, আমি যদি তোমাকে মুক্ত করে দেই তাহলে আমার প্ল্যান কিভাবে সফল হবে। আমার এই উড়ন্ত জাহাজটি চাই, আর তোমাকে আমার আরো একটি কাজ করে দিতে হবে, এরপরই আমি তোমাকে মুক্ত করে দেব। এদিকে মহলের ভেতরে রাজকুমারী আনায়া তার দাসীকে বলে, আমার বাবা আমাকে এই বিয়েটা করার জন্য বাধ্য করেছে, তাই আমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে আমরা উড়ন্ত জাহাজে ইভানা তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা সবাই মিলে সেই জাহাজের মাধ্যমে রশি দিয়ে বেঁধে ঝিলের ভেতরে থাকা জিনিসপত্রগুলো বাইরে নিয়ে আসে। এরপর মোরগ মানব এবং ইভান সে জিনিসগুলো খুলে দেখে, কিন্তু সেটার ভেতরে না ছিল কোনো গুপ্তধন আর না ছিল কোনো সোনাদানা। তখন মোরগ মানব মৎস্যকুমারকে বলে, তুমি আমাদেরকে মিথ্যে বলেছ, এখানে তো কোনো গুপ্তধন নেই। তখন মৎস্যকুমার তাদেরকে বলে, আমাকে মাফ করে দাও, আসলে অনেক বছর আগে এখানে ডেভিড নামের একজন ব্যক্তি এসেছিল এবং সে আমাকে প্রমিস করেছিল যে সে আমাকে সমুদ্রে ছেড়ে দেবে। এর বদলে আমি তাকে ঝিলের মধ্যে থাকা সমস্ত স্বর্ণ আর টাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, সে আর কখনোই ফিরে আসেনি। আমি যদি তোমাদেরকে এ কথা আগেই বলে দিতাম তাহলে তোমরা আমাকে সমুদ্র পর্যন্ত নিয়ে যেতে কখনোই রাজি হতে না। তখন ইভান বলে, আমি এখন বুঝতে পারছি ডেভিড আর পোলকানের কাছে এত ধন সম্পত্তি কিভাবে এসেছে। মৎস্যকুমার বলে, এটা ভালো হয়েছে যে আমি তাকে জাদুর বক্স আর বাকি জিনিসপত্রগুলো দেইনি, যদি এগুলো আমি তাকে দিয়ে দিতাম তাহলে আরো অনেক ক্ষতি হয়ে যেত। ইভান মোরগ মানবকে বলে, জাহাজটি উড়িয়ে রাজা বরিসের রাজ্যে নিয়ে চলো, যাতে করে আমরা ডেভিডের সাথে লড়াই করতে পারি। এদিকে পরের দিন যখন রাজকুমারী তৈরি হচ্ছিল তখন বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে সে বেলকনির কাছে যায়। তো সেখানে গিয়ে সে দেখে উড়ন্ত জাহাজে চেপে ইভান, ডাইনিরা আর তাদের বাকি বন্ধুদের সাথে নিয়ে সে মহলের কাছাকাছি চলে এসেছে, কিন্তু ডেভিড আগে থেকেই তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। তো এটা দেখে ইভান তাদের জাহাজটি উপরের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু জাহাজটি নিচে নামানোর জন্য ডেভিডের সৈন্যরা জাহাজটি দড়ি দিয়ে বেঁধে ফেলে।
আর সবাই মিলে জাহাজটি নিচে নামানোর চেষ্টা করতে থাকে। আর তাদের মধ্যে কিছু সৈনিকরা দড়ি ধরে উপরে উঠতে থাকে। তো তাদেরকে থামানোর জন্য ডাইনিরা তাদের জাদু ঝাড়ুর ওপরে চেপে তাদের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে জাহাজে ওঠা সৈনিকদের সাথে ইভান লড়াই করছিল, আর সে তাদেরকে মেরে নিচে ফেলে দেয়। তো ডেভিড তার সৈনিকদের হাঁটতে দেখে তার সৈনিকদেরকে সে তোপের ভেতর থেকে বড় তীর ছুটতে বলে। তো সৈনিকদের মাধ্যমে ছুটতে থাকা সেই বড় তীরগুলোর মধ্যে বেশিরভাগ তীরই উড়ন্ত ডাইনিরা তাদের দিকেই ছুঁড়ে মারছিল, কিন্তু এর মধ্যে থেকে একটি বড় তীর জাহাজের ভেতরে ঢুকে যায়। এরপর সৈনিকরা তীরের সঙ্গে লাগানো যে রশিটি ছিল সেটার সঙ্গে যুক্ত কাঠের তৈরি চরকার মাধ্যমে জাহাজটিকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল। তো এমন সময় ডেভিড তার হাতে থাকা আংটির মাধ্যমে ইয়ামিনীকে ভয়ানক পাখি হওয়ার জন্য বাধ্য করে, আর তাকে ডাইনি আর জাহাজের উপরে আগুন দিতে বলে। তো ইয়ামিনী না চাইতেও তাকে পাখি হয়ে নিজের পরিবারের লোকেদের ওপর হামলা করতে হয়, যার ফলে ইভান আর তার বন্ধুরা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে ইভান দড়িগুলো কাটার চেষ্টা করতে থাকে যাতে জাহাজটিকে আবারও উপরে ওড়ানো যায়। তো এটা দেখে পাখিটি ইভানের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ইভানকে বাঁচানোর জন্য মানব মরক সেই ভয়ানক পাখিটির উপরে লাফ দেয় আর তাকে সেখান থেকে সরিয়ে ফেলে। অবশেষে ইভান দড়িগুলো কাটতে সক্ষম হয়, যার ফলে জাহাজটি আবারও উপরের দিকে যেতে থাকে। তখন জাহাজে থাকা মৎস্যকুমার নিচে সমুদ্রের মধ্যে লাফ দেয়। তো ইভান সেই পাখিটিকে থামানোর জন্য জাহাজে থাকা একটি বিশাল শিকল তার দিকে ছুঁড়ে মারে এবং সেটি গিয়ে লাগে পাখিটির শরীরে, ফলে সেই পাখিটি নিচে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এরপর ইভান মহলের বেলকনিতে দাঁড়িয়ে থাকা রাজকুমারী আনায়াকে তার সাথে যেতে বলে। তো আনায়াও তার কথায় রাজি হয়ে যায়। ইভান তখন তার হাত তার দিকে বাড়িয়ে দেয় তাকে জাহাজে তুলে নেওয়ার জন্য, কিন্তু তখনই হঠাৎ করেই ডেভিড ইভানের দিকে একটা তীর ছুঁড়ে মারে, আর তীরটা গিয়ে সোজা ইভানের বুকে গিয়ে লাগে, ফলে সে আনায়ার চোখের সামনেই সমুদ্রের মধ্যে পড়ে যায়। তো এই ঘটনায় রাজকুমারী সহ তার বাকি বন্ধুরাও বেশ কষ্ট পায়। এদিকে ডেভিড ভাবে সে হয়তো এই লড়াইটা জিতে গিয়েছে, কিন্তু সমুদ্রের মাঝে থাকা মৎস্যকুমার ইভানকে ধরে সমুদ্রের বাইরে নিয়ে আসে। বুকের ভেতরে তীর লাগার ফলে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, অর্থাৎ সে মৃত্যুর শেষ প্রান্তে চলে গিয়েছে। কিন্তু তবুও ডাইনি আর তার বন্ধুরা লতা পাতা দিয়ে তার চিকিৎসা করতে থাকে। এদিকে মহলের ভেতরে জাদু শক্তির দ্বারা ইয়ামিনী আনায়াকে এই সবকিছুই দেখাচ্ছিল। তখন আনায়া বলে, যে করেই হোক তুমি আমাকে ইভানের কাছে পাঠানোর ব্যবস্থা করো, বলা যায় না সে বাঁচবে না মারা যাবে। ইয়ামিনী বলে ঠিক আছে। এরপর সে তাকে একজন বুড়ি রূপে বদলে দেয় যেন তাকে সেখানকার কেউই চিনতে না পারে। তো তারপর আনায়া চলে যায় ইভানের কাছে, আর সেখানে গিয়ে সে তাকে কিস করে। ইভানের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আনায়া তাকে কিস করার পর তার জ্ঞান ফিরে আসে। তখন সে আনায়াকে বলে, তুমি যতই বুড়ির ছদ্মবেশে আসো না কেন, আমি তোমাকে স্পর্শ করেই বুঝতে পেরেছি তুমি রাজকুমারী আনায়া। এদিকে খাঁচায় বন্দি থাকা ইয়ামিনী রাজকুমারীর রূপ ধারণ করে। তো কিছুক্ষণ পর যখন ডেভিড খাঁচার কাছে যায়, তখন সে রাজকুমারীকে খাঁচার ভেতরে দেখে বেশ অবাক হয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে তোমাকে খাঁচার মধ্যে কে বন্দি করে রেখেছে, আর খাঁচায় থাকা ডাইনিটাই বা কোথায়। তখন ইয়ামিনী বলে, আমাকে খাঁচায় বন্দি করে রেখে সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তো এটা শুনেই ডেভিড দ্রুত তাকে খাঁচা থেকে বাইরে বের করে আনে। এরপর সে তার হাতে থাকা আংটিটি ঘুরিয়ে ইয়ামিনীকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কারণ সে যেখানেই থাক না কেন যেন এখানে দ্রুত চলে আসে। কিন্তু ইয়ামিনী তার সামনে ভালোবাসার নাটক করে আর তাকে আংটিটি ঘোরাতে বাধা দেয়, যেন ডেভিড এই সত্যটা জানতে না পারে যে সে আনায়া নয়, সে আসলে ইয়ামিনী। কিন্তু ডেভিড আবারও আংটিটি ঘোরানোর চেষ্টা করে। তখন ইয়ামিনী তার হাত থেকে আংটিটি খুলে জানালা দিয়ে সেটা বাইরে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আর তাকে বলে, তোমার সামনে এত সুন্দর একজন রাজকুমারী থাকতেও তুমি এখনো একজন ডাইনির পেছনেই পড়ে রয়েছ। তো রাতের বেলা যখন ইয়ামিনী রাজকুমারীর ঘরে ছিল, তখন আসল রাজকুমারী আনায়া ইভানকে নিয়ে সেখানে চলে আসে, আর এসে তাকে বলে, এখন আমাকে আমার আসল রূপে ফিরিয়ে আনো।
তখন ইয়ামিনী বলে, এখন নয়, এখনো তো ডেভিডের হিসাব বাকি রয়েছে, তাকে একটা কঠিন শাস্তি দিতে হবে, তারপর আমি তোমাকে আগের রূপে ফিরিয়ে আনবো। তো এরপর তারা তিনজন মিলে একটি প্ল্যান বানায়। অন্যদিকে এসব কিছু না জানা ডেভিড আর তার বাবা পোলকান রাজা বরিসের সাথে কথা কাটাকাটি করছিল, কারণ রাজা বরিস সেই উড়ন্ত জাহাজ নিজেই নিতে চাইছিল। তো তখনই সেখানে রাজকুমারীর ছদ্মবেশে থাকা ইয়ামিনী চলে আসে আর সৈনিকদেরকে বলে তারা যেন রাজা বরিসকে গ্রেফতার করে। তো মেয়ের মুখে এই কথা শুনে রাজা বরিস তো বেশ অবাক হয়ে যায়, কিন্তু ডেভিড আর তার বাবা পোলকান এতে বেশ খুশি হয়, কারণ রাজকুমারী তার বাবার সঙ্গ না দিয়ে তাদের হয়েই কাজ করছে। তো পরের দিন রাজমহলে ডেভিড আর রাজকুমারীর বিয়ের কাজ শুরু করা হয়। ডেভিডের সামনে ঘোমটা দিয়ে ইয়ামিনী দাঁড়িয়েছিল, আর আসল রাজকুমারীও বুড়ির ছদ্মবেশে সেখানেই উপস্থিত ছিল। এরপর ডেভিড আর ইয়ামিনী বিয়ের জন্য সহমত জানায় আর হাসি তামাশা করে। তো কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু যখনই ডেভিড বইয়ের ঘোমটা সরায় ঠিক তখনই সে একদম চমকে ওঠে, কারণ সেখানে রাজকুমারীর জায়গায় ইয়ামিনী ছিল। এমন সময় ইয়ামিনী এক খুশিতে ডেভিডের নাক ফাটিয়ে দেয় আর তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর আনায়া সে রক্ত ডেভিড এবং ইয়ামিনীর বিয়ের কাগজের মধ্যে লাগিয়ে দেয়। তখন ইয়ামিনী ডেভিডকে বলে, কোনো কিছু কি মনে পড়ছে তোমার? তুমি আমার শক্তিকে কন্ট্রোল করার জন্য আমার সাথে বিয়ের মিথ্যে নাটক করেছো, আর তুমি আসল রক্তের বদলে নকল রক্ত দিয়ে বিয়ের পেপারে সাইন করেছো। এরপর আমার রক্ত আর বিয়ের আংটি দিয়ে তুমি তন্ত্রমন্ত্রের সাহায্যে আমাকে কন্ট্রোলও করে আসছো, আর আমার শক্তি ব্যবহার করার জন্য আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রেখেছিলে। কিন্তু আজ বিয়ের ব্যাপারে তোমার আসল রক্ত লেগে গিয়েছে, যার কারণে সেই তন্ত্রমন্ত্র কেটে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ মুক্ত। এরপর ইয়ামিনী রাজকুমারী আনায়াকে তার আসল রূপ ফিরিয়ে দেয়। তো এরই মধ্যে ইভানো রাজা বরিসকে জেল থেকে বের করে বাইরে নিয়ে আসে। এমন পরিস্থিতি দেখে ডেভিড ভয়ে সেখান থেকে পালাতে যাবেই, এমন সময় ইয়ামিনী পাখির রূপে এসে তাকে তার পা দিয়ে ধরে ফেলে আর উঠতে উঠতে তাকে চারপাশে টেনে নিয়ে যেতে থাকে। এতে ডেভিড বেশ আহত হয়ে যায়। এরপর মৎস্যকুমারও মানব মোরগের সাথে সেখানে চলে আসে আর পোলকানকে বলে, তুমি আমার কাছ থেকে যতগুলো টাকা পয়সা নিয়েছো সব আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমাকে এখান থেকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দেব। তো এরপর ডেভিড আর পোলকানের সকল ধন সম্পত্তি নিয়ে নেওয়া হয় আর তাদেরকে জেলে বন্দি করা হয়। এদিকে ইভানার রাজকুমারীর বিয়েও হয়ে যায় আর তারা রাজা বরিসের অনুমতি নিয়ে সেই উড়ন্ত জাহাজে চেপে পৃথিবী ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুন্দর দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।